আসসালামু আলাইকুম। আমি হাসিনা আক্তার, সহকারী শিক্ষক, রামনগর কেএমসি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়, দাগনভূঞা ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ে ক্লাস নিচ্ছি। আজ আমার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ঋতু পরিবর্তন। বার্ষিক গতির ফলাফলের মধ্যে একটা হচ্ছে দিবারাত্রির হ্রাসবৃদ্ধি, আরটা হচ্ছে ঋতু পরিবর্তন। আমি পূর্বের ক্লাসে তোমাদের দিবারাত্রির হ্রাসবৃদ্ধি নিয়ে আলোচনা করেছি। আজ আমি ঋতু পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথমেই আমি তোমাদের বার্ষিক গতি যে প্রমাণ আছে, বার্ষিক গতি যে হয় এটার যে একটা প্রমাণ আছে, সেই প্রমাণ নিয়ে প্রথমে আমি তোমাদের আলোচনা করব, এরপরে ঋতুর পরিবর্তনে যাব। বার্ষিক গতির প্রমাণ, বার্ষিক গতি যে আছে তার প্রমাণ কি? প্রথমত, রাতের আকাশে নক্ষত্রদের স্থান পরিবর্তন, অন্তর্ধান ও পুনর্গমন। রাতের আকাশে, রাতের পরিষ্কার আকাশে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন দেখতে পাই যে নক্ষত্রদের স্থান পরিবর্তন, অর্থাৎ নক্ষত্ররা পূব আকাশ থেকে সরে গিয়ে পশ্চিম আকাশে তাদের স্থানটা পরিবর্তন করে। কেমন? এভাবে তারা তাদের অবস্থান পরিবর্তন করে। একদিন হঠাৎ আকাশের দিকে তাকালে আমরা দেখি যে নক্ষত্ররা বিলীন হয়ে গেছে, অর্থাৎ অদৃশ্য হয়ে যায়, এদের আর দেখা যায় না। এটাকে বলা হয় অন্তর্ধান। এবং এক বছর পরে সেই নক্ষত্ররা আদিস্থানে ফিরে আসে। আর এটাই হচ্ছে বার্ষিক গতির প্রমাণ, অর্থাৎ বার্ষিক গতির কারণে কিন্তু এটা হয়ে থাকে। দ্বিতীয়ত, আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান। বার্ষিক গতির কারণে কিন্তু সূর্যের অবস্থানটা, অর্থাৎ সূর্যটা প্রতিদিন পূব আকাশের একটা স্থান থেকে কিন্তু উদিত হয় না বা অস্ত যায়। কেমন? উদয় হয় না বা অস্ত যায় না। তাহলে কিভাবে বছরের 6 মাস সূর্য দক্ষিণ দিকে সরে যেতে যেতে পূব আকাশে উদিত হয়, এবং বছরের বাকি 6 মাস সূর্য উত্তর দিকে সরে যেতে যেতে পূব আকাশে উদিত হয়। কেমন? এবং সূর্য অস্ত যায় ঠিক তোমার স্থান পরিবর্তন করে। কেমন? একই স্থানে প্রতিদিন সূর্য অস্তমিত হয় না। তাহলে এটা কিসের জন্য হয়? পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে এটা হতো না। কেমন? পৃথিবীর যে একটা গতি আছে, কেমন একটা পরিক্রমণ গতি আছে, সেই কারণে কিন্তু সূর্য প্রতিদিন পূব আকাশে একই স্থান থেকে উদয় হয় না, কিংবা পশ্চিম আকাশে একই স্থানে কিন্তু অস্ত যায় না। আর এটা কিসের কারণে হয়? বার্ষিক গতির কারণে। 3, বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি। পৃথিবী থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গিয়েছে যে সৌরজগতের বিভিন্ন গ্রহ সূর্যের চারিদিকে কি করছে? পরিক্রমণ করছে। কেমন? বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতিটা আছে। তাহলে পৃথিবী হচ্ছে সূর্যের একটা গ্রহ, আর পৃথিবী গ্রহ কি করে? সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। তাহলে বোঝা যায় বার্ষিক গতি আছে। কেমন? প্রত্যক্ষ অভিজ্ঞতা। মহাশূন্যচারীরা মহাকাশ যান থেকে যেটা সরাসরি দেখেছে সেটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতিটা। কেমন? পৃথিবীর পরিক্রমণ গতিটা সরাসরি মহাশূন্যচারীরা তারা মহাকাশ যান থেকে দেখেছে। এটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা। মহাকর্ষ সূত্র। পৃথিবী সূর্য অপেক্ষা অনেক ক্ষুদ্র। সূর্য প্রায় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর সেই কারণেই স্বাভাবিকভাবেই সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এই হলো, এগুলো কিসের জন্য হচ্ছে? এগুলো হচ্ছে এই যে ঘুরছে, ঘোরাটাই হচ্ছে পরিক্রমণ গতি, অর্থাৎ বার্ষিক গতি। তাহলে আমরা প্রমাণ পেলাম যে বার্ষিক গতি আছে। কেমন?
এবার আসি আমরা ঋতু কি। তাপমাত্রার তারতম্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, আর এক একটি ভাগকে বলা হয় ঋতু। এই ভাগগুলোকে এই তোমার সারা বছরকে তাপমাত্রার তারতম্য অনুসারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হচ্ছে গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল এবং বসন্তকাল। কেমন? এখন আমরা দেখব যে এই ঋতু পরিবর্তনের কারণ, কেন এই ঋতু পরিবর্তন হচ্ছে। যেমন কখনো কখনো গ্রীষ্মকাল হয়, এরপরে এটা পরিবর্তন হয়ে হয় শরৎকাল, এরপরে এটা পরিবর্তন হয়ে হয় কি শীতকাল, এরপরে পরিবর্তিত হয়ে সেটা কি হয়ে যায় বসন্তকাল। এভাবে যে পালাক্রমে ঋতু পরিবর্তন হচ্ছে, কেন হচ্ছে আমরা কারণগুলো দেখি। প্রথম কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে উত্তাপের হ্রাস বৃদ্ধি। পৃথিবীর ঘূর্ণয়নের কারণে, যেমন পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার কারণে পৃথিবীর কোনো কোনো স্থান সূর্যের নিকটে অবস্থান করে, আবার কোনো কোনো স্থান সূর্যের থেকে দূরত্বে অবস্থান করে। পৃথিবীর যে স্থানগুলো সূর্যের নিকটে আসে সেগুলোতে তোমার উত্তাপ বেশি থাকে, কেমন? আর যে স্থানগুলো সূর্য থেকে ধীরে ধীরে দূরে অবস্থান করে সেই স্থানে ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। এই হ্রাস বৃদ্ধির কারণ কিন্তু ঋতু পরিবর্তনের কারণ, কেমন? হ্রাস বৃদ্ধির জন্য কিন্তু ঋতু পরিবর্তন হয়। 2, পৃথিবীর গোলাকার আকৃতি। আমরা জানি পৃথিবী গোল, আর পৃথিবীর গোলাকার আকৃতির জন্যই সূর্য পৃথিবীর কোনো স্থানে লম্বভাবে কিরণ দেয়, আবার কোনো স্থানে তির্যকভাবে কিরণ দেয়। আর এই কারণেই তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করে, সেই জন্যই ঋতু পরিবর্তন। 4, পৃথিবীর কক্ষপথ। 3, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। পৃথিবী সূর্যের চারিদিকে কক্ষপথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কেমন? আর এই কক্ষপথটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি উপবৃত্তাকার, অর্থাৎ এটা বৃত্তাকার নয়, এটা হচ্ছে উপবৃত্তাকার। আর এই উপবৃত্তাকার কক্ষপথের জন্যই কখনো পৃথিবী সূর্যের নিকটে অবস্থান করে, আবার কখনো পৃথিবী সূর্য থেকে দূরে অবস্থান করে। এই কারণে কি হয়, তোমার তাপমাত্রার হ্রাস বৃদ্ধি ঘটে এবং ঋতু পরিবর্তন হয়। 4, পৃথিবীর কক্ষপথের কৌণিক অবস্থান। পৃথিবীর কক্ষপথের কৌণিক অবস্থান। পৃথিবী যখন তার কক্ষপথ দিয়ে পরিক্রমণ করে তখন কি হয়, নিজ কক্ষতলে পৃথিবীর মেরুরেখা, পৃথিবীর যে মেরুরেখাটা আছে, উত্তর দক্ষিণের যে মেরুরেখাটা পৃথিবীর, এই মেরুরেখাটা কি হয় তোমার সমকোণে না থেকে 66.5 ডিগ্রি কোণে একই দিকে হেলে থাকে, কেমন? একই দিকে হেলে অবস্থান করে। আর এই কারণেই বছরে পৃথিবীর 2টা মেরুই, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সূর্যের নিকটে আসে, কেমন? তো যে মেরুটা সূর্যের নিকটে থাকে সেই মেরুতে কি হয় তোমার দিন বড় হয়, অর্থাৎ তাপমাত্রা বেশি থাকে। আর যে মেরু সূর্য থেকে দূরে অবস্থান করে সেই মেরুটা তাপমাত্রা কম থাকে। তাহলে এই যে তাপমাত্রার এই যে হ্রাস বৃদ্ধি, এটার কারণে কিন্তু ঋতু পরিবর্তন হয়। বার্ষিক গতির কারণে, বার্ষিক গতি অর্থাৎ পৃথিবীর যে পরিক্রমণ গতি, সেটাই হচ্ছে বার্ষিক গতি, কেমন? বার্ষিক গতির কারণে তোমার কি হয়, বিভিন্ন স্থানে জলবায়ু পরিবর্তন হয়, ফলে বিভিন্ন স্থানে কি হয়, ঋতু পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে আমরা ঋতু পরিবর্তনের এই 5টি কারণ সম্পর্কে জানতে পারলাম, কেন ঋতু পরিবর্তন হয়। শিক্ষার্থীরা, এখন আমরা আসি ঋতু পরিবর্তন প্রক্রিয়া। ঋতু যে পরিবর্তন হচ্ছে, কোন কোন প্রক্রিয়া, কখন, বছরে কখন, কোথায় এই ঋতুটার পরিবর্তন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেমন? এখন আমরা একটা চিত্রের মাধ্যমে সেটা দেখতে পাবো। প্রথমে বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল।
কখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে সেটা দেখব। এখানে চিত্রে দেখো মাঝখানে সূর্য আর পৃথিবী তার কক্ষপথে, যে কক্ষপথ, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে সেই পথটাকে বলা হয় কক্ষপথ। এগুলো নিয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তাহলে পৃথিবী তার কক্ষপথে ঘুরছে। এখানে 21শে মার্চ পৃথিবী তার কক্ষপথে এই অবস্থানে আছে। 21শে মার্চের পর পৃথিবী কক্ষপথে যে অবস্থান আছে সেটা হচ্ছে 21শে জুন। এরপরে পৃথিবী যেতে যেতে যে কক্ষপথের যে অবস্থানে আসছে সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। এরপরে 23শে সেপ্টেম্বর পর পৃথিবী যে অবস্থানে এসেছে সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। তাহলে আমরা এখানে 4টা তারিখ পাচ্ছি: 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর এবং 22শে ডিসেম্বর। হ্যাঁ, খেয়াল করো, আমাদের দেশে আমরা 6টি ঋতুই হিসাব করে থাকি। কেমন? আমাদের দেশে 6টি ঋতু পালাক্রমে আসে। ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, কিন্তু বিশ্বে তোমার 4টি ঋতু হিসাব করা হয়। কেমন? এটা আমরা যখন ঋতুর সংজ্ঞাটা পড়েছি তখন বলেছি যে 4টা ঋতু: গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত, মোট 4টা ঋতু। তো 4টা ঋতুই তোমার এখানে দেখানো হয়েছে। দেখো, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে। এখন বলা হয়েছে যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। 21শে মার্চের পর পৃথিবী তার কক্ষপথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে কি হয়? উত্তর মেরু ক্রমান্বয়ে 21শে মার্চের পরে উত্তর মেরু ক্রমান্বয়ে সূর্যের দিকে আসতে থাকে। তখন যত বেশি দিন যায় তত বেশি উত্তর মেরু কি হয়? আলোকিত হতে থাকে এবং উত্তর মেরু আলোকিত হতে থাকে। এভাবে 21শে জুন সূর্য কি করে? উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। কেমন? কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে উত্তর গোলার্ধে কি হয়? দিন বড় হয় এবং রাত ছোট হয়। কেমন? 21শে জুন যখন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তখন উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত ছোট হয়। আর ওই দিনই সূর্য কি করে? 21শে জুন, অর্থাৎ ওই দিন মানে 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছে এবং 21শে জুনের পরে সূর্য আবার দক্ষিণ মেরুর দিকে আস্তে আস্তে কি করে? যেতে থাকে। কেমন? দিন বড় হওয়ার কারণে 21শে জুনের দেড় মাস পূর্ব থেকে গ্রীষ্মকাল শুরু হয়ে 21শে জুনের পর 1.5 মাস পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল স্থায়ী হয়। ঠিক আছে? আর দক্ষিণ গোলার্ধে, এটা হচ্ছে উত্তর গোলার্ধের কথা, আর দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা বিরাজ করে। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে কি হতে থাকে? ক্রমান্বয়ে দিন, 21শে জুন দক্ষিণ গোলার্ধে দিন ছোট এবং রাত বড়। কেমন? দিন ছোট হওয়ার কারণে দক্ষিণ গোলার্ধে সূর্যের কিরণ কম পড়ে, সেই জন্য দক্ষিণ গোলার্ধে কি হয়? তোমার তাপটা কম থাকে। কেমন? দিন ছোট হওয়ার কারণে সূর্যের কিরণ কম পায়, ফলে তাপটা কম থাকে। কেমন? রাত বড় হওয়ার কারণে তাপটা কম থাকে, সেই কারণে দক্ষিণ গোলার্ধটা শীতল থাকে। আর সেই কারণে 21শে জুন দক্ষিণ গোলার্ধে থাকে শীতকাল এবং 21শে জুন উত্তর গোলার্ধে থাকে গ্রীষ্মকাল। কেমন? 21শে জুনের পর পৃথিবী তার কক্ষপথে যেতে যেতে এমন অবস্থানে এসে পৌঁছায়। কেমন? কক্ষপথের এমন অবস্থানে এসে পৌঁছায় যেখানে 21শে জুনের পর সূর্য দক্ষিণ গোলার্ধে ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ, পৃথিবীর দক্ষিণ গোলার্ধটা ক্রমান্বয়ে সূর্যের দিকে হেলতে থাকে। কেমন? আর উত্তর গোলার্ধটা আস্তে আস্তে কি হয়? সূর্য থেকে দূরে সরতে থাকে। কেমন? আর তখন কি হয়? নিরক্ষরেখার উপর সূর্য, তখন বলতে 23শে সেপ্টেম্বর
নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। কেমন? নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। আর নিরক্ষরেখাটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের সম দূরত্বে, হ্যাঁ, অবস্থিত পূর্ব থেকে পশ্চিমে, হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিমে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা কল্পনা করা হয়েছে, কেমন? উত্তর এবং দক্ষিণ গোলার্ধের সম দূরত্বে পূর্ব থেকে পশ্চিমে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা থেকে অর্ধেক উত্তরে হচ্ছে উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখা থেকে দক্ষিণে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তার মাঝামাঝি অবস্থান করছে কি? নিরক্ষরেখা। তাহলে 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, আর ফলে এই 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান থাকে। কেমন? আর উত্তর গোলার্ধে 23শে সেপ্টেম্বর থাকে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে 23শে সেপ্টেম্বর থাকে বসন্তকাল। কেমন? 23শে সেপ্টেম্বরের পর পৃথিবী তার কক্ষপথে যেতে যেতে এমন এক অবস্থানে এসে পৌঁছায় যেখানে সূর্য ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে যেতে থাকে এবং উত্তর গোলার্ধ ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে অনেক দূরে অবস্থান করতে থাকে। ফলে কি হয়? দক্ষিণ গোলার্ধটা কি বলছি, ক্রমান্বয়ে সূর্যের দিকে আসতে থাকে, আর সেই কারণে কি হয়? দক্ষিণ গোলার্ধে দিন বড় হতে থাকে, রাত ছোট হতে থাকে। কেমন? দক্ষিণ গোলার্ধটা ধীরে ধীরে আলোকিত হতে থাকে এবং রাতটা ছোট হতে থাকে। আর তার বিপরীত অবস্থাটা কি? উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে ধীরে ধীরে রাত বড় হতে থাকে, দিন ছোট হতে থাকে। কেমন? এভাবে 21শে ডিসেম্বর সূর্য তোমার মকর ক্রান্তি রেখার উপর, যেটা দক্ষিণ গোলার্ধে, মকর ক্রান্তি রেখা হচ্ছে দক্ষিণ গোলার্ধে 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি দক্ষিণে, যেটা দক্ষিণ গোলার্ধে যে রেখাটা রয়েছে, অক্ষরেখাটা, সেটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। তাহলে 22শে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে দক্ষিণ গোলার্ধে দিন বড় থাকে এবং রাত ছোট থাকে। কেমন? আর 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমা গিয়ে পৌঁছে। কেমন? তখন কি হয়? শেষ সীমায় পৌঁছার পর 22শে ডিসেম্বরের পর থেকে সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধের দিকে যেতে থাকে। কেমন? সূর্য যায় না, ঠিক কি হয়? পৃথিবীর উত্তর গোলার্ধটা আস্তে আস্তে সূর্যের দিকে হেলতে থাকে। ঠিক আছে? তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। কেমন? 22শে ডিসেম্বরের পর পৃথিবী তার কক্ষপথের পথ দিয়ে যেতে যেতে এমন অবস্থানে এসে পৌঁছায় যেখানে 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং এই 21শে মার্চে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান থাকে। কেমন? আর তখন উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল। এই যে ঋতু পরিবর্তন প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে, তোমার পৃথিবীর ঘূর্ণয়নের বার্ষিক গতির কারণেই যে পৃথিবী বিভিন্ন সময় তার কক্ষপথের বিভিন্ন অবস্থানে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, তখন কি হয়? সূর্য কখনো উত্তর মেরুর দিকে আসে, কখনো দক্ষিণ মেরুর দিকে আসে, কখনো উত্তর মেরু সূর্য থেকে দূরে অবস্থান করে, কখনো দক্ষিণ মেরু সূর্য থেকে নিকটে অবস্থান করে। এই যে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি দুই মেরুর মধ্যে, হ্যাঁ, পৃথিবীর ঘূর্ণয়নের কারণে। কেমন? এভাবে কিন্তু ঋতুর পরিবর্তনটা আমরা খেয়াল করছি। কেমন? পরিবর্তন প্রক্রিয়াটা। ঠিক আছে? তাহলে এতো প্রমাণিত হয় যে বার্ষিক গতির কারণে কিন্তু ঋতু পরিবর্তন হয়, এটা একটা প্রমাণ। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ঋতু পরিবর্তনের যে তোমার ঋতু পরিবর্তন, বার্ষিক গতির ফলে যে ঋতু পরিবর্তনটা হয়, এটা আরও সুন্দরভাবে লেখা আছে। তোমরা তোমাদের বই থেকে ভালোভাবে এটা পড়বে, ছোট ছোট প্রশ্ন তৈরি করবে। কেমন? তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ।